প্রিয় ছাত্ররা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন ক্লাসে। এবং একে তো তোমরা একটা লং টার্ম ক্লাসের বাইরে আছো করোনা পরিস্থিতির কারণে, তার উপরে এখন যে সিজনটা শীতকাল, সব মিলিয়ে একটা জড়সড় ভাব, একটা কীরকম শীতকালে যেরকম হয় আমাদের ক্ষেত্রে কর্মব্যস্ততাটা কম থাকে বা সে কাজের রিদমটা কম থাকে। বাট যেহেতু তোমরা অনেকদিন ক্লাসের বাইরে এবং অনলাইন ক্লাস যেটা হচ্ছে, কার্যত অনলাইন ক্লাস রেগুলার হলেও তোমাদের পার্টিসিপেশন বলে যে সেটা পর্যাপ্ত নয়, যথেষ্ট নয়। তারপরেও প্রতি মুহূর্তে আমরা তোমাদের উপর বিশ্বাস রাখছি, আশা রাখছি যে পজিটিভ চেঞ্জ আসবে এবং পড়ালেখায় মনোযোগী হবে। কারণ এক্সাম, তোমাদের এইচএসসি এক্সাম, সেটা তো হবেই, পাশাপাশি তোমাদের যে ভর্তি পরীক্ষাগুলো, সেগুলোতে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে হলে কিংবা ভবিষ্যতে উচ্চতর শিক্ষার জন্য নিজের বেসটাকে স্ট্রং করতে হলে এখনকার যে বেসিকগুলো সেগুলো ক্লিয়ার করতে হবে। তো সেই জন্যই সাবজেক্টগুলোর প্রতি মনোযোগী হতে হবে, মোট কথা। তো আমরা যেটা করছিলাম, রিভিউ ক্লাস কন্টিনিউ করছি এবং রিভিউ ক্লাসে প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা, এই চ্যাপ্টারের উপর রিভিউ ক্লাস শুরু হয়েছে এবং গত ক্লাস পর্যন্ত এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারের বিভিন্ন যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলোই একটু আমরা রিভিউ করছিলাম, সেগুলো আবার একটু মনে করার চেষ্টা করছিলাম। এবং আজকের ক্লাসে কিছু সৃজনশীল ম্যাথ আবার আমরা প্র্যাকটিস করব, যেহেতু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ম্যাথের জন্য, অবজেক্টিভসের জন্য, পুরো সৃজনশীল ফর্মেটে কোয়েশ্চেনের জন্য। সো আমরা ম্যাথ প্র্যাকটিসে চলে যাই। ফার্স্ট ম্যাথটা, যেটা গত ক্লাসে তোমাদের বলেছিলাম, এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কন্টেন্টগুলোকে, ম্যাথ রিলেটেড ইম্পর্টেন্ট কন্টেন্টগুলোকে ভাগ করলে সবার আগে আসে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় পরিবর্তন, সেই রিলেটেড ম্যাথগুলো। এরপরে রয়েছে এন্ট্রপি রিলেটেড ম্যাথ, কর্ণচক্র রিলেটেড ম্যাথ, প্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়া রিলেটেড ম্যাথ। তো ধাপে ধাপে এই ম্যাথগুলো আবার একটু প্র্যাকটিস করার আমরা চেষ্টা করি, ঠিক আছে? প্রথম যে কোয়েশ্চেনটা, যে তাপ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 2 × 10⁵ প্যাসকেল চাপে এবং 600 কেলভিন তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাস আছে। পরবর্তীতে উক্ত সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো এবং এক্ষেত্রে হিলিয়ামের জন্য যে গামায়ের ভ্যালু সেটা বলা আছে 1.67 এবং মোলার গ্যাস ধ্রুবক আর তার মানটা আছে 8.31 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? তো এই হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রথমত, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত করো। আমরা রিভিউ ক্লাসেও অলরেডি বলেছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি, যে তাপকে কাজে রূপান্তরিত করা হোক বা কাজ থেকে যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে বা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হলে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক হয়, এটাই প্রথম সূত্র, ঠিক আছে? তারপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে, সমষ্ণ প্রক্রিয়ায় DW সমান DQ কেন হয়? আমরা তো জানি এই ইকুয়েশনটা, DW সমান DQ সমান DQ সমান জানি DU প্লাস DW, ঠিক আছে? এই ইকুয়েশনটা তো আমরা তাপগতিবিদ্যার যে ক্লসিয়াসের বিবৃতি সেখান থেকে জেনেছিলাম। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে DU সমান 0 হয়, এই কারণেই কি হয়, DW সমান DQ হয়, অর্থাৎ যতটুকু তাপ প্রদান করা হয় একটা সিস্টেমে তার পুরোটাই বাহ্যিক কাজে ব্যয় হয়। তাহলে এক্ষেত্রে DU 0 হচ্ছে কেন? আমরা জানি DU হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, আর সমষ্ণ প্রক্রিয়া মানে এই প্রক্রিয়ায় তাপমাত্রা যেহেতু ফিক্সড, উষ্ণতা যেহেতু ফিক্সড, তাপমাত্রার কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়,
সে কারণে অন্তস্থ শক্তির কোনো পরিবর্তনও এক্ষেত্রে হয় না, যে কারণে অন্তস্থ শক্তির পরিবর্তন ডিইউ 0 হয়। দ্যাট মিন্স ডিকিউ সমান ডিডাব্লিউ, বা উল্টা করে লিখলে ডিডাব্লিউ সমান ডিকিউ হয়। তা সমষ্ণ পরিবর্তনের বেলায় হয়। আমাদের গ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তোমরা যদি উদ্দীপকটা আবার একটু খেয়াল করো, তোমাদের সমষ্ণ এবং রুদ্ধতাপ পরিবর্তন পড়ানোর সময় বলেছিলাম যে ম্যাথে এই রিলেটেড প্রশ্নগুলো আসে। যেমন সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে একটা ধীর প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা দ্রুতগামী প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে তাপ পরিবাহী কোনো পাত্রে করা হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ অপরিবাহী পাত্রে করা হয়। তো এই বৈশিষ্ট্য সূচক শব্দগুলো দিয়েই কিন্তু প্রশ্ন আসে। যেমন একটা তাপ পরিবাহী আর অপরিবাহী পদার্থের পাত্র বা সিলিন্ডার মানে পরিবাহী, মানে সেখানে সমষ্ণ প্রক্রিয়া সংগঠিত হবে, আর অপরিবাহী মানে সেখানে তাপ যেহেতু রুদ্ধ থাকবে তার মানে এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংগঠিত হবে। তাপ পরিবাহী অপরিবাহী হিসেবে আসে, অথবা বলেছিলাম যে কোনো একটা সিলিন্ডারে হঠাৎ করে চাপের পরিবর্তন বাড়ানো হলো বা ধীরে ধীরে চাপের পরিবর্তন বা পরিবর্তন করা হলো, এরকম ধীরে ধীরে বা হঠাৎ করে কথাগুলো যখন আসে, ধীর প্রক্রিয়া দ্রুতগামী প্রক্রিয়া রিলেটেড শব্দগুলো যখন আসে, তখন আমরা বুঝবো সেটা মূলত সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথাই বলা হচ্ছে। এক্ষেত্রে যেহেতু পরিবাহী এবং অপরিবাহী এই দুটি শব্দ ব্যবহার করা হচ্ছে, পরিবাহী বলতে আমরা বুঝবো যে এটি সমষ্ণ প্রক্রিয়া, আর অপরিবাহী প্রক্রিয়া বলতে বুঝবো একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। গ নম্বর প্রশ্নে যেহেতু বলা হয়েছে অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপ নির্ণয় করো, দ্যাট মিনস এটা মূলত রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথাই বলা হচ্ছে। তো গ নম্বরটা আমরা যদি সলিউশনটা দেখতে চাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আগে তো বলেছি, রিভিউ ক্লাসেও তোমাদের বলেছিলাম, দেখো প্রশ্নে কিন্তু চাপের কথা বলা আছে আর তাপমাত্রার কথা বলা আছে। তাহলে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে হলে আমরা চাপ আর তাপমাত্রার যে সম্পর্ক, সেই সম্পর্ককে কাজে লাগাতে পারি। চাপ এবং তাপমাত্রার সম্পর্ক সূচক ইকুয়েশনটা আশা করি তোমাদের মনে আছে, T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা সমান T2 P2 to the power 1 minus gamma divided by gamma। এখানে অবশ্যই সাইড নোটেশনে জিনিসগুলো তোমাদের থাকতে হবে। কি কি বলা আছে প্রশ্নে, T1 তার মান বলা আছে 600 কেলভিন, পুরো জিনিসটা লিখবে। T1 কার তাপমাত্রা, তারপরে চাপ P1 সেটা বলা আছে 10 to the power 5 প্যাসকেল চাপ, বা P1 সমান আমরা একটা মান ধরে নিই, পি ধরে নিলাম। যেহেতু ক্যালকুলেশনে একটু ঝামেলা, আমরা মান না লিখে P1 সমান পি ধরে নিলাম, এবং পরবর্তীতে চাপ বলা হচ্ছে P2, সেটা আগের চাপের অর্ধেক হবে। দ্যাট মিনস পি ডিভাইড আগের যা চাপ তার জাস্ট অর্ধেক হলো, দ্যাট মিনস পি ডিভাইডেড বাই 2 হলো। আর বের করতে হবে T2 সমান কত, চূড়ান্ত তাপমাত্রা T2 সমান কত। অবশ্যই এই জিনিসগুলো পুরো লিখবে। প্রাথমিক তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রা, আদি চাপ, চূড়ান্ত চাপ। এখনো সেকেন্ড ইয়ারের তোমরা প্রি টেস্ট এক্সাম দিয়েছো, তারপরে স্পেশাল মডেল টেস্টগুলো, স্পেশাল টেস্টগুলো হচ্ছে কুইজ টাইপ। এই পরীক্ষাগুলোতেও দেখছি অনেকের খাতায় এই যে জিনিসগুলো সাইড নোটেশনে রাখা বা উপরে মার্ক করা, রাশিটির নাম কি সেটি একক সহ পুরো জিনিসটি মার্ক করা, এটা করছো না, অনেকে এখনো করছো না, ঠিক আছে। এবং এটা এভাবেই যদি প্র্যাকটিস রেখে দাও, পরীক্ষাও কিন্তু তাই করবে তোমরা। সো প্র্যাকটিসগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করো। যেই প্র্যাকটিসটা আমার জন্য পজিটিভ রেজাল্ট বয়ে আনবে, সেটা অবশ্যই আমি আমার নিজের কনসার্নেই করব, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেট মোটিভ হলো চূড়ান্ত তাপমাত্রা T2 বের করা। তাহলে T2 এর জন্য সরাসরি আমরা লিখতে পারি ইকুয়েশনটা। T2টা যেহেতু লেফট সাইডে থাকবে, তাহলে লেখা যায় P1 divided by P2 to the power 1 minus gamma divided by gamma into তার সঙ্গে থাকবে T1, ঠিক আছে। তো মানগুলো বসাও, এবং মানগুলো বসিয়ে যদি একটু ক্যালকুলেশন করো, P1 সমান তো আমরা লিখলাম P, আর P2 সমান লিখলাম P by 2 to the power
1 minus gamma means 1.67 divided by 1.67 into T1 সমান হচ্ছে বলা আছে 600 কেলভিন। ঠিক আছে, সো মানগুলো বসানোর পরে আলটিমেট আমরা যে চূড়ান্ত তাপমাত্রা পাবো সেটা হচ্ছে 454.34 কেলভিন। ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমরা অবশ্যই করবে এবং এক্ষেত্রে আমরা মান পাচ্ছি এরকম চূড়ান্ত তাপমাত্রা সিলিন্ডারের, অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা। তারপর আমাদের ঘ নাম্বার প্রশ্নে যদি আমরা চলে যাই, ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে যে সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোন ক্ষেত্রে কৃতকাজ বেশি। এই সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার অঙ্কগুলো বেশ কমন ফরম্যাটের অঙ্কই এবং খুব সোজা অঙ্ক। যদি আমরা সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে ইকুয়েশনগুলো সেগুলো মনে রাখি তাহলে মানে কাজগুলো নির্ণয় করা খুব সহজ হয়। ঠিক আছে, সিলিন্ডারের ক্ষেত্রে আমরা জানি সমষ্ণ বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচনও হতে পারে, প্রসারণও হতে পারে। এই প্রশ্নে কি বলা হয়েছে, উক্ত সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো, প্রেসার অর্ধেক করা হলো। আমরা জানি কোনো পাত্রে যদি চাপ কমানো হয় তার মানে সে চাপ, চারদিক থেকে চাপ কমাচ্ছি মানে সে প্রসারিত হওয়ার সুযোগ পায়, অর্থাৎ সে প্রসারিত হয়। তার মানে এখানে আলটিমেটলি প্রসারণই হচ্ছে। তাহলে সমষ্ণ প্রথমত যে প্রসারণটা হবে সেটি হচ্ছে সমষ্ণ প্রসারণ। সেটি কার ক্ষেত্রে, অবশ্যই তাপ পরিবাহী পাত্রে। তাপ পরিবাহী পাত্র মানে সেখানে কি হচ্ছে, সমষ্ণ প্রসারণ হচ্ছে। ঠিক আছে, তো সমষ্ণ প্রসারণ এর ক্ষেত্রে কৃতকাজের ইকুয়েশন তো তোমাদের গত দিনও বলেছি, আগের যখন আমরা একেবারে শুরুতে সিলেবাসের শুরুতে করেছিলাম তখনও বলেছি, রিভিউ ক্লাসেও বলেছি যে এটি হচ্ছে এনআরটি লন V2/V1। এখন এক্ষেত্রে যেহেতু তোমাদের প্রশ্নে আয়তন সম্পর্কে কিছু বলা নাই, যে আয়তন দ্বিগুণ হলো কি তিনগুণ হলো, আদি আয়তনের সাথে পরিবর্তন কিরকম হলো, আমরা চাপের সাপেক্ষে ইকুয়েশনটা লিখতে পারি। ঠিক আছে, লন P1/P2। ঠিক আছে, তো যদি লন P1/P2 আমরা বসাই সেক্ষেত্রে যেহেতু আমাদের সমষ্ণ পরিবর্তন সেখানে আয়তন রিলেটেড মান বসাতে হবে, আর সেটা নাই যেহেতু আমরা চাপের মানগুলো বসাচ্ছি। যেহেতু পিভি সমান এনআরটি, সেই হিসেবে পি আর ভি কে প্রপোর্শনাল ধরা যায়, সো সেই হিসেবে লিখছি P1/P2। এবার যদি আমরা মানগুলো বসাই, আবার মানগুলো বসাও, প্রশ্নে বলা হচ্ছে 1 মোল গ্যাস, তার মানে n সমান 1, আর এর মান বলা আছে 8.31, আর তাপমাত্রা এক্ষেত্রে তাপমাত্রার ভ্যালু আমরা যেটা বসাবো আদি তাপমাত্রা অর্থাৎ 600 কেলভিন। ঠিক আছে, আর যেটা লন P1/P2, P1P2 তো আমরা ধরেই নিয়েছি P1 সমান P আর P2 সমান P/2। সেই মানগুলো যদি বসাই এক্ষেত্রে তাপ পরিবাহী যে সিলিন্ডার তার জন্য যে কাজের পরিমাণ আমরা পাবো সেটা হচ্ছে 3456.03 জুল। ঠিক আছে, এটি হচ্ছে তাপ পরিবাহী অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া যে সিলিন্ডারে সংঘটিত হয় তার জন্য কৃত কাজের পরিমাণ। এবার যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলি, যেটা W2, আচ্ছা W2 বের করার আগে W2 রুদ্ধতাপীয় বলছি মানে যেটা তাপ অপরিবাহী প্রক্রিয়া। তাপ অপরিবাহী মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কারণ রুদ্ধ তাপ কথাটার অর্থ হলো তাপ বাইরে যাবে না বা বাইরে থেকে তাপ ভেতরে আসবে না, তাপ রুদ্ধ অবস্থা আছে। তাহলে তাপ অপরিবাহী মানে সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে তার জন্য কৃত কাজের সমীকরণ দেখেছিলাম আমরা R/Γ-1 ইন্টু T1 মাইনাস T2। এই ইকুয়েশনটা বিভিন্ন ফরম্যাটে লিখতে পারি আমরা। যদি 1 মাইনাস গামা লিখি তাহলে T2 আগে হবে, T1 পরে হবে, দ্যাট মিনস T2 মাইনাস T1 হবে। এখানেও মানগুলো বসিয়ে দিতে পারি আমরা। 8.31, গামা এর ভ্যালু 1.67 মাইনাস 1, T1 এর ভ্যালু হচ্ছে 600, আর T2 তো আমরা একটু আগে নির্ণয় করেছি 454.34 কেলভিন। কেলভিনটা নাই লিখলাম, ইউনিটটা একবারে লিখবো আমরা ক্যালকুলেশন শেষে। তাহলে আলটিমেটলি যে কাজটা পাই 1806.62 জুল।
ঠিক আছে, তো দুটো কাজের পরিমাণ পেয়ে গেলাম। আমাদের তো প্রশ্নই ছিল এটা, সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোন ক্ষেত্রে কৃত কাজ বেশি। এবার তাপ পরিবাহী অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া আর তাপ অপরিবাহী অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার দুটো কাজ কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি সমষ্ণ প্রক্রিয়ায় কাজের পরিমাণটা বেশি হচ্ছে। W1 ইজ গ্রেটার দেন W2, অর্থাৎ সমষ্ণ বা তাপ পরিবাহী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কাজ বেশি। ঠিক আছে, তো এটা যেভাবেই আসুক, সমষ্ণ রুদ্ধতাপ হিসেবে সরাসরি আসুক কিংবা তাপ পরিবাহী অপরিবাহী হিসেবে আসুক অথবা ধীর প্রক্রিয়া দ্রুত প্রক্রিয়া যে হিসেবে আসুক, যেভাবেই আসুক, মূলত কথাটা হচ্ছে সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথাই বলা হচ্ছে। এবং এক্ষেত্রে কাজের মান আমরা দেখতে পাচ্ছি যে সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজটা বেশি হবে। যে 2 নম্বর প্রশ্নটা, একটি তাপ ইঞ্জিনের গৃহীত তাপ এবং বর্জিত তাপের অনুপাত বলা আছে 5:2, 5:2। উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতা 70% হয়। উৎসের তাপমাত্রা বাড়ানো হচ্ছে, 110 কেলভিন যদি বাড়ানো হয় দক্ষতা 70% হয়। ইঞ্জিনটি তাপ উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে, অর্থাৎ গৃহীত তাপের পরিমাণ যদি 1200 জুল হয়, সেক্ষেত্রে আমাদের কি কি নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্ন হলো অন্তঃস্থ শক্তি কাকে বলে। অন্তঃস্থ শক্তি কি? আমরা অন্তঃস্থ শক্তি বলতে মূলত একটা সিস্টেমের কোনো যেই পদার্থই রাখা হোক, ধরো গ্যাসীয় পদার্থ যদি রাখি, সেই পদার্থের কিছু অণুপরমাণু থাকে, সেই অণুপরমাণুগুলো একটা শক্তির কারণেই কিন্তু পরস্পরের কাছাকাছি থাকে। তাপমাত্রা যত বাড়ানো হয় অণুপরমাণুর সেই বন্ধন আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং এক ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে পদার্থ পরিবর্তন হয়। তো অণুপরমাণুর মধ্যকার যে শক্তির কারণে একটা পদার্থ গঠিত হয়, সেই শক্তিটাকেই বলা হচ্ছে মূলত অন্তঃস্থ শক্তি, অর্থাৎ একটা সিস্টেমের অভ্যন্তরস্থ অণুপরমাণুগুলোর মধ্যে যে শক্তি ক্রিয়া করে তাকেই বলা হচ্ছে সিস্টেমের অন্তঃস্থ শক্তি। ইঞ্জিনের কর্মদক্ষতা এবং রেফ্রিজারেটরের কার্য সম্পাদক গুণাঙ্কের মধ্যে পার্থক্য কি? এই জিনিসটাও গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে ইঞ্জিনের কর্মদক্ষতা আর রেফ্রিজারেটরের কার্য সম্পাদক যে সহগ বা গুণাঙ্ক, তারা কিন্তু পরস্পর অপোজিট টার্ম। এটা যদি ছোট করে আমি লিখতে চাই যে কর্মদক্ষতা, এটা সমান আমরা লিখি 1 - T2/T1, দ্যাট মিনস এটাকে লেখা যায় T1 - T2 ডিভাইডেড বাই T1 হিসেবে। আর কার্য সম্পাদক গুণক বা গুণাঙ্ক, এটাকে লেখা যায়, যেটা লিখি আমরা সেটা হচ্ছে জাস্ট কর্মদক্ষতা তার উল্টা মানে গত ক্লাসে বলেছিলাম Q2 ডিভাইডেড বাই Q1 - Q2, অর্থাৎ একটা ইঞ্জিনে যে তাপের পরিবর্তন হয় বা তাপ বর্জন করে সেটা ডিভাইডেড বাই কৃত কাজের পরিমাণটা। ঠিক আছে, তো কিউ আর টি তো আমরা জানি যে তাপ ইঞ্জিনের বেলায় সমানুপাতিক হিসেবেই ধরা হয়, সেক্ষেত্রে ইকুয়েশনটা লেখা যায় T2 ডিভাইডেড বাই T1 - T2। ঠিক আছে, যেটা জাস্ট উল্টা হচ্ছে তোমার যে ইঞ্জিনের দক্ষতা আর কার্য সম্পাদক গুণক টার্মগুলো একই কিন্তু টার্ম নয়, এবং এক্ষেত্রে কনফিউশনের কারণে ম্যাথ যদি আসে সেখানে ভুল হয়। তো ইঞ্জিনের দক্ষতা এবং কার্য সম্পাদক গুণক ব্যাপারটা একটু খেয়াল করবে তোমরা, কোনটার জন্য কোন ইকুয়েশন ইউজ করবে। একটা ইকুয়েশন ইউজ করলে বা মনে রাখলে তার অপোজিট হিসেবে বাকি ইকুয়েশনটা মনে রাখা যায়। গ নম্বর প্রশ্নে চলে আসি আমরা। গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে ইঞ্জিনটির দক্ষতা বের করো। যে ইঞ্জিনের ক্ষেত্রে গৃহীত এবং বর্জিত তাপের অনুপাত, তো আমরা গৃহীত তাপকে যদি Q1 ধরি, বর্জিত তাপকে Q2 ধরি, Q1/Q2 সমান, সেই অনুপাতটা বলা আছে 5/2। ঠিক আছে, তো আমরা একটা ইঞ্জিনের দক্ষতার বেলায় ইকুয়েশনটা জানি, আইদার তাপমাত্রা অর্থাৎ T1 T2 দিয়ে লেখা যায় অথবা তাপ হিসেবেও লেখা যায়। তাপ হিসেবে লিখলে 1 - Q2/Q1, যেহেতু তাপমাত্রার কথা
দুইটা ভ্যালু প্রশ্নে দেওয়া নাই, বাট Q1 Q2 এর রেশিও তো প্রশ্নে দেওয়া আছে, সেই হিসেবে আমরা এটাকে লিখতে পারি ইন্টু, যেহেতু অবশ্যই এটা পার্সেন্টেজ হিসেবে লিখতে হবে। দেখো প্রশ্নে কিন্তু Q1/Q2 বলা আছে, বাট আমাদের সূত্রে অ্যাপ্লাই করতে হবে Q2/Q1। সো এটাকে আমরা Q2/Q1 হিসেবে যদি আগে লিখে নিই, ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে এখন জাস্ট মান বসাও, মান বসালে আমরা ইটা এর ভ্যালু যেটা পাবো সেটা হবে অলমোস্ট 60%। ইঞ্জিনটির দক্ষতা সেটি হচ্ছে 60% মতো। তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটি। ঘ নাম্বারে কি বলা হয়েছে যে তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে এটিকে কিভাবে একটি প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর করা সম্ভব। তো প্রত্যাবর্তী ইঞ্জিন সম্পর্কে আমরা পড়েছি এবং প্রত্যাবর্তী ইঞ্জিনের সঙ্গে এন্ট্রপির একটা সম্পর্ক পড়েছি। প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন যেহেতু শূন্য হয়, সেই হিসেবে স্পেশালি প্রত্যাবর্তী ইঞ্জিনের বেলায় লেখা যায় T1/T2 সমান Q1/Q2। এই রিলেশনটা আমরা লিখতে পারি, ঠিক আছে। বা আমাদের প্রশ্নে যেভাবে মান বা ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সময় আমরা যেভাবে লিখেছি Q2/Q1, সেই ফর্মেটে লিখলে লেখা যায় T2/T1 সমান Q2/Q1 সমান সমান, যেহেতু Q1 Q2 এর রেশিও প্রশ্নে দেওয়া আছে, এটি লেখা যায় 2/5। দ্যাট মিনস T2/T1 সমানও 2/5। এখন প্রশ্নে কি বলা হচ্ছে, উৎসের তাপমাত্রা 110 কেলভিন যদি বাড়াই দক্ষতা 70% হবে। দ্যাট মিনস দক্ষতার যে ইকুয়েশন আমরা জানি, এটা সমান 1 - T2/T1। এই ইটা সমান 70%। 70% মিনস 0.7। 70% হওয়ার সত্ত্বেও কি গ্রাহকের তাপমাত্রা অর্থাৎ T2 কে ফিক্সড রেখে উৎসের তাপমাত্রা আমরা 110 কেলভিন বাড়াবো। উৎস মানে কি T1। আমরা জাস্ট প্রশ্নের যে কন্ডিশন আছে সেটাকে ইকুয়েশন ফরম্যাটে নিয়ে আসছি। তো উৎস মানে হচ্ছে T1, তার তাপমাত্রা 110 কেলভিন বাড়াবো মানে তার সঙ্গে 110 যোগ করব, আর গ্রাহক তো তার আগের তাপমাত্রায় থাকছে, ঠিক আছে। এখন এই শর্তে আসার জন্য, অর্থাৎ ইঞ্জিনটি প্রত্যাগামী হওয়ার জন্য আমার কন্ডিশন হচ্ছে যে T2/T1 সমান Q2/Q1 হবে, এবং যেহেতু Q2/Q1 এর রেশিও 2/5 আছে, তার মানে T2/T1 এর রেশিও 2/5 হবে। এই কন্ডিশনকে সামনে রেখে উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে, অর্থাৎ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে এটিকে কিভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর করব। অপরিবর্তিত বলতে এখানে কোন কথাটা বলা হচ্ছে, এই যে 110 কেলভিন, তোমরা এখানে কনফিউজড হবে না যে উৎসের তাপমাত্রা তো প্রথমেই আমার প্রশ্নে বলা হলো 110 কেলভিন বাড়িয়ে ফেলছি। এই 110 কেলভিন বাড়ানোর পরে যা হলো সেই জায়গায় অপরিবর্তিত রেখে বাকি কাজটা করব, ইঞ্জিনকে প্রত্যাবর্তীতে রূপান্তর করব। এটা কিন্তু এমন নয় যে উৎসের তাপমাত্রা অপরিবর্তিত মানে একেবারে প্রথমে T1 যা বলা হচ্ছে তা। এটা হচ্ছে ওই তাপমাত্রা, অর্থাৎ T1 কে 110 কেলভিন বাড়ানোর পরে যে তাপমাত্রায় পৌঁছালো সেই তাপমাত্রা অপরিবর্তিত রেখে এবার কিভাবে আমরা এটাকে প্রত্যাবর্তী করব। তাহলে উৎসের তাপমাত্রা যা বাড়ালাম সেই বাড়ানোতে ফিক্সড রেখে, তার মানে প্রত্যাবর্তী করতে হলে আমাদের কি চেঞ্জ করতে পারি, উৎসের তাপমাত্রা তো আর চেঞ্জ করতে পারছি না, তার মানে চেঞ্জ করতে পারবো গ্রাহকের তাপমাত্রা। গ্রাহক মানে T2 এর তাপমাত্রা। দ্যাট মিনস এই ইকুয়েশনকে ঘিরে আলটিমেটলি আমাদের T2 এর ভ্যালুটা বের করতে হবে। সেটা আমরা যদি বের করি, একটু সামান্য ক্যালকুলেশন করতে হবে এখানে। T2 ডিভাইডেড বাই T1 প্লাস 110 সমান সমান যেটা দাঁড়াবে 1 - 0.7, ঠিক আছে। তো এখানে T2/T1 এর রেশিও হিসেবে যদি মানটা আমরা ইনসার্ট করি এবং আলটিমেটলি ক্যালকুলেশন করি, এখান থেকে T2 এর যে ভ্যালুটা দাঁড়াবে সেটি হচ্ছে T2 সমান 132 কেলভিন, ঠিক আছে। পুরো ক্যালকুলেশনটা তোমাদের আমি দেখালাম না, জাস্ট ক্রস গুণন করবে। সেখানে T1/T2 এর এই রেশিওটা তো আমরা জানি, ঠিক আছে। T2/T1 সমান 2/5 দেওয়া আছে, যেহেতু আমরা T2 ভ্যালু বের করব, সো T1 সমান T2 হিসেবে একটা ভ্যালু আমরা বসাতে পারি এখানে এই ইকুয়েশন থেকে। সেটা বসিয়ে আলটিমেটলি
T2 এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব এবং যেটা হবে 132 কেলভিন। ঠিক আছে, তো তাহলে আমরা অঙ্ক কিন্তু এখানেই শেষ করে দিতে পারি যে উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে গ্রাহকের তাপমাত্রা T2 সমান 132 কেলভিন করে বা 132 কেলভিনে পরিবর্তন করে আমরা ইঞ্জিনটাকে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর করতে পারি। এখন আদৌ এটা প্রত্যাবর্তী হলো কিনা বা আমার ম্যাথটা কমপ্লিট হলো কিনা, ঠিকঠাক হলো কিনা, সেটা কি করে বুঝবো? এখন প্রত্যাবর্তী ইঞ্জিনের বেলায় তো T1/T2 সমান Q1/Q2 এটা আসার কথা। Q2/Q1 বলা আছে 2/5, তাহলে T2/T1 যদি 2/5 আসে, দ্যাট মিনস আমরা বুঝতে পারবো যে এটি একটা প্রত্যাবর্তী ইঞ্জিন। তা করার জন্য আমরা T2 এর ভ্যালু তো অলরেডি বের করলাম। এই T2 এর ভ্যালু যদি এখানকার ইকুয়েশন বা এখানকার ইকুয়েশন যে কোনো এক জায়গায় T2 এর ভ্যালু বসিয়ে আমরা T1 এর মানটাও বের করতে পারি এবং T2/T1 সমান আলটিমেটলি 2/5 পাই কিনা সেটা দেখি যদি আমরা, তাহলে আমরা নিজেরাই মানে শিওর হতে পারবো যে আসলে ইঞ্জিনটা প্রত্যাবর্তী কি না। ঠিক আছে, তো অনেক সময় অনেক কিছু ম্যাথে দেখানোর প্রয়োজন নেই, বাট নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য ছোট ছোট কিছু ক্যালকুলেশন যদি আমরা করি বা ম্যাথের খাতার যে কাজ তার বাইরে, তাহলে আমরা এনশিওর হয়ে যেতে পারি যে আমার ম্যাথটা হয়েছে, কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ তোমরা প্র্যাকটিস করবে আরো বেশি বেশি করে। যত বেশি প্র্যাকটিস করবে সেটা তোমাদের জন্য ইফেক্টিভ হবে এবং সেটা পরীক্ষায়ও কাজে দেবে, যে কোনো টাইপের পরীক্ষায় কাজে দেবে। তা আমরা আরো কিছু ম্যাথ এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করব। আজকে যেটা করলাম প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী সমষ্ণ এবং রুদ্ধতাপীয় পরিবর্তন রিলেটেড ম্যাথ, এবং সেকেন্ডলি ইঞ্জিনের দক্ষতা আর ইঞ্জিনের একটা ইঞ্জিনকে প্রত্যাবর্তী সেই ইঞ্জিনে রূপান্তর করতে হলে কি করতে হয় সেই রিলেটেড একটা ম্যাথ। আরো কিছু ম্যাথ অর্থাৎ এন্ট্রপি এবং ইঞ্জিনের দক্ষতা রিলেটেড আরো কিছু ম্যাথ আমরা পরের ক্লাসে দেখার চেষ্টা করব। তো আজকের ক্লাসে এতটুকুই। তোমাদের যে হোমওয়ার্ক অনেকদিন দেওয়া হচ্ছে না বা দিচ্ছি না, যেহেতু হোমওয়ার্কের এর আগের অভিজ্ঞতায় বলে যে অনেকে সারা বছর কোনো হোমওয়ার্ক না করে লাস্ট টাইমে 2-1 কপি জাস্ট পেজ কপি করে করে জমা দিয়েছো। আবার অনেককে অ্যাপ্রিসিয়েট করি, তাদের যে পুরো সব ক্লাসের ডকুমেন্টস তারা রেখেছো এবং হোমওয়ার্ক খুব সুন্দরভাবে সাবমিট করেছো। যে যেটা করছো সেটার রেজাল্ট কিন্তু আলটিমেটলি পাবে আইদার টুডে অর টুমরো। তোমার যতটুকু চেষ্টা, যতটুকু এফোর্ট, তার রেজাল্ট তুমি পাবে, অবশ্যই পেতে হবে। এটা প্রকৃতির নিয়মেই হয়, যে যতটুকু চেষ্টা করে সে ঠিক ততটুকুই রিটার্ন ব্যাক হিসেবে পায়। তো এতটুকুই বললাম তোমাদের, আর কোনো নতুন করে উপদেশ বলবো না। সবাই ভালো থেকো, স্টাডি করতে থাকো, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ তোমাদেরকে।